হ্যালো, ওয়েলকাম সবাইকে। তো এর আগের দিন আমরা এস ব্লক এলিমেন্টস এর পার্ট 1 এর কিছু এমসিকিউ কোশ্চেন্স ডিসকাস করেছিলাম। আর তার সাথে রিলেটেড কয়েকটা টপিক আমরা যেগুলো আমাদের কনসেপ্ট মনে হয়েছিল বোঝানো দরকার সেগুলো হচ্ছে আমরা ডিসকাস করেছি। ঠিক আছে? তো আজকে আমরা সেই এস ব্লক এলিমেন্টারি আরো কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আজকে আমরা ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? তো স্টার্ট করার আগেই বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যাতে যেকোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা জন্য খুব ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো স্টার্ট করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। কি বলেছে যে ক্ষার ধাতুর ক্ষেত্রে নিম্নে প্রদত্ত প্রবণতাগুলির কোনটি সঠিক নয়? মানে আমাদেরকে এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে কোনটা ঠিক না সেটা আমাদেরকে বলতে বলেছে। আচ্ছা, ক্ষার ধাতু মানে কি? ক্ষার ধাতু মানে গ্রুপ 1। গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো সেগুলোকে আমরা ক্ষার ধাতু বলছি, রাইট? তো বলছে যে ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটা হচ্ছে এখানে ঠিক না। তাহলে ঠিক না এর মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রেশনের শক্তি। মানে জলের সাথে যদি আমরা বিক্রিয়া করি, যে জলের সাথে বিক্রিয়া করলে শক্তিটা আমাদের কি হয়েছে। তো দেখো, হাইড্রেশন শক্তি যদি আমরা বলি, হাইড্রেশন শক্তি। এবার আমরা কি জানি, আমাদের যে গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো আছে, সেই গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোতে এস কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই না? এস কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে সেই ইলেকট্রনটা যদি তারা ত্যাগ করে দেয়, তাহলে তারা তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো যদি আমরা সেই এলিমেন্ট গুলোকে এন হিসেবে ধরি, তাহলে আমাদের এলিমেন্ট গুলো কি হিসেবে আছে? প্লাস হিসেবে। আর জলের সাথে যখন বিক্রিয়া করছে, তো জল আমাদের কি হিসেবে ভাঙছে? H2O টা ভাঙছে হলো H প্লাস প্লাস OH- হিসেবে। তাই তো? জলটা আমাদের এই বেসিসে ভাঙে। বা কখনো কখনো কি হয়, এই যে এইচ প্লাসটা, এই এইচ প্লাসটা আবার একটা H2O ওর সাথে রিয়াক্ট করতে পারে। রিয়াক্ট করে নিয়ে সেটা আবার বিক্রিয়া করতে পারে। ঠিক আছে? তো জলের সাথে যদি আমরা রিঅ্যাকশনের কথা বলি, কিন্তু যখন আমার কণাটার সাইজটা ছোট হবে, আমার যে তোমার ধরো এখানে তো আয়ন দিয়েছে সম্ভবত। আচ্ছা, তো লিথিয়াম সোডিয়াম এরকম ভাবে যদি আমরা দেখতে থাকি, তো যেই কণাটা মানে যেই এলিমেন্টটা হচ্ছে আমাদের ছোট হবে সাইজে, সেই এলিমেন্টটাতে কি হবে? সেটা অনেক বেশি রিয়াক্ট করতে পারে। আর রিয়াক্ট যদি করতে পারে, তাহলে হাইড্রেশনের জন্য যে এনার্জিটা আমরা পাবো, সেই এনার্জিটা কি হবে? বেশি হবে। তো হাইড্রেশনের যে এনার্জিটা, সেটা ওপর থেকে যত আমরা নিচে যাব, হাইড্রেশনের এনার্জিটা হচ্ছে কমতে থাকবে। মানে সব থেকে বেশি হাইড্রোজেন এনার্জি কার হবে? লিথিয়ামের হবে। তারপরে সোডিয়ামের হবে। এরকম করে যখন আমরা গ্রুপ 1 এ উপর থেকে নিচে নামতে থাকবো, সেই বেসিসে আমাদের হাইড্রোজেন এনার্জিটা কি হতে থাকবে? কমতে থাকবে। তো আমাদের এখানে হাইড্রোজেন এনার্জি কি দিয়েছে? লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম। তাহলে এটাই আমরা দেখলাম যে হচ্ছে কেন? কারণ ওপর থেকে যখন নিচে আমরা আসছি, তো হাইড্রোজেন শক্তিটা কি হচ্ছে? আমাদের কমতে থাকছে। ঠিক আছে? তারপরে বলছে হলো আয়নন শক্তি। মানে আমাদের যে যখন আমাদের যে এলিমেন্টটার মধ্যে যখন সেটা একদম নিম্ন শক্তি স্তরে আছে, তখন যেই ন্যূনতম যেই শক্তিটা আমরা এপ্লাই করলে তার সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনটাকে আমরা সেখান থেকে বাইরে পাঠাতে পারছি, সেটাকেই আমরা বলছি হচ্ছে তার আয়নন শক্তি, তাই তো? বা আয়নীয় বিভবও বলছি। তো লিথিয়ামের কি সাইজটা যেহেতু ছোট, লিথিয়াম কি হচ্ছে? ছোট। ছোট হওয়ায় নিউক্লিয়াস ও ইলেকট্রনের কি হচ্ছে? আকর্ষণটা বেশি হচ্ছে। আর যদি আমার নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণটা বেশি হয়, তখন আমার কি হবে? আমাকে অনেক বেশি ফোর্স লাগাতে হবে না ইলেকট্রনটাকে বাইরে সরাতে। যেমন ধরো, এটা হচ্ছে আমাদের, যদি এটাকে এন দিয়ে নিউক্লিয়াস বোঝাচ্ছি, এই এটা যদি লিথিয়াম হয়, লিথিয়ামের কটা ইলেকট্রন আছে? তিনটে। তাহলে এই এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন। এবার নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রনটার ডিস্টেন্সটা যদি কম হয়, তাহলে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে কি নিজের দিকে অনেক বেশি ফোর্সে টানবে। তাহলে তখনই ইলেকট্রনটাকে যদি আমরা বাইরের দিকে বের করতে চাই, তখন আমাদের এনার্জিটা কি লাগবে বা শক্তিটা কি লাগবে? বেশি লাগবে।
বেশি লাগবে, তাই তো? তো সেই জন্য যখন সাইজটা ছোট হয় তখন আয়নন শক্তিটা বেশি হয়। কেন? কারণ ইলেকট্রনটা নিউক্লিয়াসে অনেক বেশি কাছে থাকে। ঠিক আছে? এটা যদি তোমরা ট্রেন্ড এরকম মুখস্থ করতে যাও যে ওপর থেকে নিচে আসলে কিরকম করে ট্রেন্ড গুলো চেঞ্জ হচ্ছে, সেখানে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে কি জিনিসগুলো ভুলে যেতে পারে। তো সেজন্য জিনিসটা কেন হচ্ছে সেটার কারণটা আমরা একবার করে বুঝে নেবো। যাতে যদি আমরা ভুলেও যাই যে ওপর থেকে নিচে নামলে কি হয়, বা ডান দিক থেকে বাঁ দিকে গেলে বা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কিরকম চেঞ্জেস হচ্ছে, সেটা যখন আমরা একটু মনে করার চেষ্টা করবো যে না ঠিক আছে গঠনটা কিরকম হয় বা কিরকম করে হচ্ছে আমরা জিনিসটাকে ভাবলে অ্যাপ্রোচটা আমরা চিন্তা করার কিরকম করে দেখবো যে জিনিসটা আমরা পেয়ে যাবো, তাহলে সেরকম করে জিনিসটাকে আমরা দেখবো। মুখস্থ কিন্তু আমরা করবো না জিনিসগুলো। আমি জানি যে এস ব্লক পি ব্লকের এখানে কিছু কিছু ট্রেন্ড অনেক মুখস্থ করার ব্যাপার থাকে বা কিছু জিনিস মনে রাখার ব্যাপার থাকে, কিন্তু না মুখস্থ করে কিন্তু কখনো এই জিনিসগুলো হবে না। এই জিনিসগুলো কি করতে হবে বলতো? খুব প্র্যাকটিস করতে হবে, আর আমাদের কি দেখতে হবে যে মানে কারণটা কি হচ্ছে। কি কারণে? দেখো অনেকগুলো কারণে কিন্তু হচ্ছে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তুমি যদি মেন একটা বা দুটো কারণ সেটা মনে রাখতে পারো, বা যেই কারণটা তোমার ইম্পর্টেন্ট বলছে সেটা যদি তুমি সেখানে প্র্যাকটিস করো, যদি বুঝে বুঝে পড়ো যে কেন হচ্ছে। এখন যদি আমি তোমাকে বলে দিই যে ওপর থেকে নিচে আসলে আয়নন শক্তি হচ্ছে তোমার কমতে থাকে, এখন তুমি জিজ্ঞেস করবো যে কেন কমতে থাকে। তুমি যদি সেটার ক্লিয়ারই তোমার কাছে না থাকে তাহলে তো তুমি করতে পারবে না, তাই না? সেজন্য তখন আমাদেরকে কি দেখতে হবে যে আমাদের উপর থেকে যখন নিচে আসছে কেন কি হচ্ছে, সাইজ বাড়ছে কিনা, কি হচ্ছে চেঞ্জেস হচ্ছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু উপর থেকে নিচে বাড়লে কি সাইজটা বড় হয়, আর যখন সাইজ বড় হবে তখন কি হতে থাকবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটা কি হবে, বাড়তে থাকবে। মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। তাহলে তখন যদি আমরা অল্প পরিমাণের এনার্জিও দিই তাহলে কি হবে, আমাদের ইলেকট্রনটা বেরিয়ে যেতে পারে। সেটা কিন্তু ছোটর ক্ষেত্রে হবে, বড়টার ক্ষেত্রে হবে। সেজন্য যদি যখন আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে নামবো তখন আমাদের আয়নন শক্তিটার মান কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ আমাদের যে তোমার এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের সাইজটা হচ্ছে বাড়তে থাকবে। তাহলে এটাও কি বলেছে এখানে, সব থেকে বেশি লিথিয়ামের, আর দেখো তারপরে পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম করে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এটাও ঠিকই বলেছে, কিন্তু আমাদেরকে জানতে চাইছে যে কোনটা ঠিক না। তাহলে এ দুটো ঠিক হওয়া সত্ত্বেও এটা আমাদের আনসার হবে না। নেক্সট বলেছে ঘনত্ব। ঘনত্ব বলছে যে লিথিয়ামের ঘনত্ব সোডিয়ামের থেকে কম, সোডিয়ামেরটা পটাশিয়ামের থেকে কম, আর পটাশিয়ামেরটা রুবিডিয়ামের থেকে কম। একটা এলিমেন্ট যেটা হচ্ছে ছোট, যার মধ্যে পার্টিকেলস গুলো যেভাবে আছে, যদি সেটার তোমার সাইজটা ছোট হয় তাহলে কি হচ্ছে, ঘনত্বটা আমার বাড়ছে। তো সেইভাবে যখন সাইজটা বড় হচ্ছে আর চার্জটাও বেশি হচ্ছে, তো সে তখন কি হচ্ছে আমাদের ঘনত্বটাও হচ্ছে তোমার আস্তে আস্তে তখন মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরো লিথিয়ামের হচ্ছে সাইজটা ছোট আমরা দেখলাম, আর লিথিয়ামের যেই চার্জটা থাকে, তো সেটা নিয়ে কি হয়, যেই চার্জটা লিথিয়ামের কাছে আছে সেই চার্জ আর আকার, সেই চার্জ আর আকারটার জন্য লিথিয়ামের ঘনত্বটা কি হচ্ছে, যেহেতু ওর আকারটা ছোট হয়ে যাচ্ছে আর চার্জ অনেকটা থাকছে, সেজন্য ওর ঘনত্বটা কি হচ্ছে, ঘনত্বটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের সেখানে সাইজটা হচ্ছে তোমার আস্তে, মানে সাইজটা কি হয়, সাইজটা কিন্তু অনেকটা হারে বাড়তে থাকে। লিথিয়াম থেকে যখন আমরা ধরো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামে যাব, তখন কি হবে, সাইজটা কিন্তু অনেকটা বাড়তে থাকে, কিন্তু চার্জটা সেই আকারে বাড়ে না। সেজন্য কি হয়, ঘনত্বটা কিন্তু কমতে থাকে। মানে সব থেকে বেশি ঘনত্ব আমার কার হচ্ছে, লিথিয়ামের। আমি ঘনত্বের কথা বলছি, ঘনত্বের লিখে হচ্ছে ঘনত্বটা, ঘনত্বটা সব থেকে বেশি হবে কার, লিথিয়ামের, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরকম করে। তাহলে এখানে কি দিয়েছে যে লিথিয়ামেরটা কম, সোডিয়াম তারপরে সব থেকে বেশি বলেছে রুবিডিয়ামে, তাহলে এটা ঠিক হবে না। তাহলে এখানে বলছে কোনটা সঠিক না, তাহলে এটাই হচ্ছে আমাদের ঠিক উত্তর। তাও আমরা নেক্সট অপশনটা দেখবো। বলেছে পরমাণুর আকার সব থেকে ছোট বলেছে লিথিয়ামের, সোডিয়ামের, পটাশিয়াম, রুবিডিয়াম। এটা আমরা জানি সব থেকে ছোট কোনটা হচ্ছে, লিথিয়াম সব থেকে ছোট হচ্ছে, তাই না? সেখান থেকে আস্তে আস্তে আমাদের পরমাণুর আকারটা বাড়তে থাকছে। তাহলে এখানে যদি আমাদের বলে যে কোনটা ঠিক নয়, তাহলে আমাদের কোনটা হবে, আমাদের আনসার হবে হচ্ছে সি। বোঝা গেল? ওকে, তোমরা নেক্সট। নেক্সট বলছে যে জলীয় দ্রবণে প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটির আয়নীয় সচলতা বেশি, মানে কোনটা হচ্ছে মুভ করতে পারবে তোমার বেটার ভাবে। আচ্ছা, তো যখন আমাদের যে আয়নটা রয়েছে, আয়নটার যদি আমাদের সাইজ ছোট হয়, আয়নটা যদি
ছোট হয়, আর জলে যখন বলছে তাহলে কি হবে, যে যে কণাগুলো দ্রাবক যে কণাগুলো আছে সেই কণাগুলো কি হবে, অনেক বেশি অ্যাটাক করতে পারবে। সেই যে কণাগুলো অনেক বেশি অ্যাটাক করতে পারবে। আর যদি অনেক বেশি অ্যাটাক করে তাহলে কি হবে, ওরা হচ্ছে তোমার যে আয়নটা আছে তার সাথে একটা কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে ফেলবে। যদি কমপ্লেক্সও না করে, কম্পাউন্ড গঠন করার একটা টেন্ডেন্সি দেখা যাবে। মানে তোমার ক্ষার ধাতুর ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন। তোমাদের কমপ্লেক্স কম্পাউন্ড এখন বুঝতে হবে না, কিন্তু তো কি করে, যদি হচ্ছে ছোট হয়ে যায় আমাদের আয়নের সাইজটা, তাহলে দ্রাবকের যে কণা দ্বারা সেটাকে অ্যাটাক করার প্রবাবিলিটিটা বেড়ে যায়। যার জন্য কি হয়, সেটা মুভ করতে পারে না। এখন যদি ধরো এই ছোট কণাটার আশপাশ দিয়ে যদি বড় বড় কণা এটাকে এখন ঘিরে রাখে, ফুলের মতো লাগছে দেখতে, যাই হোক, বাট এটাকে যদি ঘিরে রাখে তাহলে ওর পক্ষে কি বের হওয়াটা ওখান থেকে টাফ হয়, তাই না? কিন্তু যদি সাইজটা আমার বড় হয়, যে সাইজটা আমার অনেক বড় হয়, তাহলে যে কণাগুলো আছে সেই কণাগুলো যদি এসে অ্যাটাকও করে, তাহলে কি হবে, সেই অ্যাটাক করার সংখ্যাটা হচ্ছে কম। আর সেই অণুগুলো দ্বারা যে ঘিরে থাকবে, যে আয়নটা জলের অণুগুলো দ্বারা বা যে দ্রাবকের অণুগুলো দ্বারা যে আয়নটা যে ঘিরে থাকবে, সেই কণাটার হচ্ছে ওটার চান্সটা কম হয়ে যাবে। যদি সাইজটা বড় হচ্ছে, তো দ্রাবকের অণুর অ্যাটাক করার চান্সটা কমে যায়। যার জন্য কি হয়, এটা হচ্ছে সাইজটা বড় থাকে। আর এখানে যেহেতু দ্রাবকে আমরা জল নিয়েছি, তো জলের কণাগুলো দ্বারা এর সাথে কোনো কম্পাউন্ড গঠনের বা কোনো তোমার একসাথে মিলে থাকার যে চান্সটা, সেই চান্সটা কমে যায়। যার জন্য কি হয়, যখন আমাদের কণাগুলোর আয়নগুলোর আকারটা বড় হয়, সেটার যে মোবিলিটি, সেটার যে আয়ন হিসেবে জলে চলে ফিরে বেড়ানোর যে ক্যাপাসিটিটা, সেই ক্যাপাসিটিটা হচ্ছে বাড়ে। কার তুলনায়? যখন হচ্ছে আমাদের আয়নের আকারটা ছোট হয় তার তুলনায়। তাহলে এখানে আমাদের দিয়েছে কে প্লাস, আরবি প্লাস, লিথিয়াম প্লাস আর সোডিয়াম প্লাস। তো এখানে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে লিথিয়াম প্লাস। আর সব থেকে বড় কোনটা? বড় হচ্ছে রুবিডিয়াম প্লাস। তাহলে কোনটার আমাদের যে আয়নীয় সচলতাটা সেটা বেশি হবে? রুবিডিয়াম। বোঝা গেল কথাটা? নেক্সট কোয়েশ্চেন বলছে, ক্ষার ধাতুর শ্রেণী বরাবর নিচের দিকে ভৌত ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। এখানে দেখো আমাদের চারটে ভৌত ধর্ম দিয়েছে। আমাদের বলেছে যে কোনটা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হচ্ছে তোমার বৃদ্ধি পাবে, তাই তো? মানে ক্ষার ধাতুর ক্ষেত্রে বলেছে যে কোনটা হচ্ছে বৃদ্ধি, মানে তোমার পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হচ্ছে দিয়েছে হলো গলনাঙ্ক, হাইড্রেশন এনথালপি, তড়িৎ ঋণাত্মকতা। আর যেমন যদি আমরা বলি ধরো তোমার সোডিয়ামের আগের ইলেকট্রন সংখ্যা, মানে তোমার নিষ্ক্রিয় এলিমেন্ট কি আছে? নিয়ন। নিয়নের ইলেকট্রন কি আছে? 10টা। তাহলে এটা কি হবে? 1s2, 2s2, 2p6। এটা কার আছে? নিয়ন, তাই তো? এবার যদি আমরা সোডিয়ামের বলি, তাহলে সোডিয়ামের কি আছে? 11টা ইলেকট্রন। 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এখানে কিন্তু 3s1 এর ইলেকট্রনটা বেশি আছে। তেমন যদি আমরা সোডিয়াম প্লাস করি, তাহলে 3s1 এর ইলেকট্রনটা চলে গেলে কি হবে? 1s2, 2s2, 2p6। তার মানে দেখো সোডিয়াম প্লাস আর নিয়ন এই দুটোর কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যাটা সেম হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, এরা আইসো ইলেকট্রনিক হচ্ছে। তার মানে আমাদের যে ক্ষার ধাতুগুলো আছে তার যে আমাদের আয়নটা, সেই আয়নটা কি হবে আমাদের, যে তার আগের যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের সাথে আইসো ইলেকট্রনিক। তাহলে এটা কি বলেছে যে হয়, তার মানে এটা ঠিক। কিন্তু বলেছে যে কোনটা সম্পর্কিত নয়, তাহলে তো এটা হবে না, তাই তো? তারপরে বলেছে যে নিম্ন গলনাঙ্ক। আমাদের যে হচ্ছে ক্ষার ধাতুগুলো হয়, ক্ষার ধাতুগুলোর গলনাঙ্ক কিন্তু এমনি কমই হয়, যেহেতু ওদের সাইজ গুলো হচ্ছে খুব ছোট থাকে। আর আস্তে আস্তে বড় হলেও কি সাইজ গুলো ছোট হয়ে যায়, সেজন্য সেখান থেকে সেটা গলনাঙ্কের উপরে একটা প্রভাব তোমার ফেলে, যেটা হচ্ছে তোমার আয়নীয় যৌগ হয়ে যায়। বাট ঠিক কার সাথে সেই গলনাঙ্কটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তখন মানে তোমার কোন এলিমেন্টের সাথে সেটাকে আমরা কম্পেয়ার করছি সেটার বেসিসে দেখা হয়। কিন্তু ইন জেনারেল ক্ষার ধাতুগুলোর কি হয়, গলনাঙ্কটা কিন্তু তোমার হচ্ছে কমই হয়। সেজন্য এটা হচ্ছে আমাদের এখানে ঠিক হবে। আর বলছি নিম্ন তড়িৎ ঋণাত্মকতা, আমরা একটু আগেই বললাম যে, আর আমরা এখানেও দেখতে পেলাম যে একটা ইলেকট্রন যদিও ছেড়ে দেয়, তাহলে ও হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে।
তো যদিও একটা ইলেকট্রন ছেড়ে দিলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তাহলে ও কেন একটা ইলেকট্রন গেইন করতে চাইবে, তাই না? তাহলে তো ইলেকট্রন একটা নেওয়ার যে প্রবণতাটা, টেন্ডেন্সি, সেটা তো এমনিই কমে যাচ্ছে। তো সেই জন্য কি হবে, সেই জন্য ওর কিন্তু ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা থাকবে না, যার জন্য কি হবে, ওটা কিন্তু তড়িৎ ধনাত্মক হবে। কি হবে, তড়িৎ ধনাত্মক হবে, আর ঋণাত্মক হবে না। সেজন্য এটা নিম্ন তড়িৎ ঋণাত্মকতা হয়, এটাও ঠিক। আর বলছে উচ্চ আয়নন শক্তি। আয়নন শক্তি যেটা হয়, আয়নন শক্তিটা হচ্ছে অনেক বেশি থাকে। লিথিয়ামের ক্ষেত্রে আয়নন শক্তিটা অনেকটা বেশি থাকে, এটা ঠিক। কিন্তু যখন আমরা শ্রেণী বরাবর নিচে নামবো, আকারটা যেহেতু বাড়তে থাকছে, সেজন্য সেখানে কিন্তু আমাদের উচ্চ আয়নন শক্তি আমরা দেখতে পাবো না। আমরা এটাও দেখেছি যে লিথিয়াম থেকে কিন্তু আমাদের আয়নন শক্তিটা পর কমতে থাকে। সেই জন্য আর বাকিগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে আয়নন শক্তি কিন্তু ক্ষার ধাতুগুলোর বাকি যে এলিমেন্ট গুলো আছে পিরিয়ডিক টেবিলে, তার তুলনায় কিন্তু অনেকটাই কম। সেজন্য এটা কি হবে, এটা কিন্তু উচ্চ আয়নন শক্তি এটার হয় না। সেজন্য বলেছে কোনটা সম্পর্কিত নয়, তাহলে কি হবে, উচ্চ আয়নন শক্তি। বোঝা গেল কথাটা? যদি আমরা যখন গুলো নিজেদের মধ্যে আমরা কম্পেয়ার করব, তখন আমরা দেখবো যে লিথিয়ামের হচ্ছে তোমার আয়নন শক্তিটা সব থেকে বেশি। এটা আমাদের বুঝতে হবে যে যখন আমাদের কম্পেয়ার করতে বলছে, তখন আমাদের কার সাথে কম্পেয়ার করতে বলছে, সেই বেসিসে কোনটা উচ্চ হবে কোনটা নিম্ন হবে সেটা আমরা মানে তখন সেটা সেই বেসিসে আমরা বলতে পারবো। বোঝা গেল কথাটা? ওকে। নেক্সট বলছে যে নিচের কোনটির তাপীয় স্থায়িত্ব সব থেকে কম। আচ্ছা, তাপীয় স্থায়িত্ব বলতে আমরা কি বুঝি? তাপীয় স্থায়িত্ব হচ্ছে যে কোনো একটা জিনিসকে যদি আমরা হিট করি, হিট করলে সেটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার স্টেবল থাকতে পারে। একটা কম্পাউন্ড, সেটাকে যদি আমি হিট করি, কতক্ষণ অব্দি হিট করলে সেটা যে তোমার স্টেবিলিটিটা আছে, সেই স্টেবিলিটিটা সে রক্ষা করতে পারে। ঠিক আছে? তো সেই জন্য তাপীয় স্থায়িত্ব বলতে আমরা কি বুঝি? তাপীয় স্থায়িত্ব কাকে বলে? তাপীয় স্থায়িত্ব হচ্ছে উত্তপ্ত করলে বা কি তাপ দিলে স্থায়ী থাকার প্রবণতা। তো উত্তপ্ত করলে স্থায়ী থাকার যে প্রবণতাটা, সেটা যদি আমাদের বেশি হয়, তাহলে আমরা কি বলবো, তাপীয় স্থায়িত্ব বেশি। মানে কি, যদি আমরা অনেক হিট করি তাও সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে না, তাও সেটা হচ্ছে তোমার ধরো গলে যাচ্ছে না বা উবে যাচ্ছে না, বা যেটা সেটার মানে যেরকম ফর্ম যেটা নেওয়া উচিত ছিল, তাপ উৎপাদন বলছি, তাপ দিলে সেটা সে করছে না, সেই তাপ দিলেও স্টেবল আছে। যেমন ধরো, যদি আমরা বলি যে তাপীয় স্থায়িত্ব, যদি আমরা প্লাস্টিকের কথা বলি, প্লাস্টিককে যদি আমরা একটু হিট করি, প্লাস্টিক কি হবে, গলে যাবে, তাই তো? কিন্তু সেখানে ধরো যদি আমরা গ্রাফাইটকে হিট করি, গ্রাফাইটকে কিন্তু আমরা অনেক দূর অব্দি হিট করলেও কিন্তু গ্রাফাইট সেখান থেকে গলে যাবে। তার মানে আমরা কি বলতে পারবো যে গ্রাফাইটের স্থায়িত্বটা কি হচ্ছে, আমাদের প্লাস্টিক অপেক্ষা বেশি হচ্ছে। রাইট? এবার তো সেখানটাই বলার যে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে করে কতক্ষণ সেটাকে আমরা তাপ দিলি, সে কম্পাউন্ডটা ভেঙে যাবে না, ভেঙে গিয়ে অন্য কোনো কম্পাউন্ড তৈরি করবে না। এটাকেই আমরা বলছি হলো তাপীয় স্থায়িত্ব। তাহলে এখানে আমাদের কি কি দিয়েছে, K2CO3 কার্বনেট দিয়েছে, দেখো প্রত্যেকটার কার্বনেট দিয়েছে। পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে বেরিলিয়ামের কার্বনেট, বেরিলিয়াম না সরি, আর হচ্ছে লিথিয়ামের কার্বনেট, তাই না? তো আমাদেরকে হচ্ছে এগুলো কার্বনেট গুলো দিয়েছে।
এখানে দেখো কি আমাদের কার্বনেট গুলো দিয়েছে, মানে কিসের কিসের, দেখো পটাশিয়ামের কার্বনেট, সোডিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, লিথিয়াম কার্বনেট। তো আমাদের প্রত্যেকটা কার্বনেট দিয়েছে, তো আমাদেরকে বলেছে যে এই যে কার্বনেট গুলো আমাদেরকে দেওয়া, এই কার্বনেট গুলোর মধ্যে কোনটার তাপীয় স্থায়িত্ব হচ্ছে সব থেকে কম। তাপীয় স্থায়িত্ব কম মানে কি, যেটাকে আমরা যদি হিট করি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে তাপীয় স্থায়িত্ব কম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে যদি আমাদের কি হয় যে কম্পাউন্ড গুলো, যখন আমরা কি জালক শক্তি পড়েছি, আমরা জালক শক্তি পড়েছি, জালক শক্তি কি হয় যে যখন হচ্ছে আমাদের 1 মোল পরিমাণ কোনো একটা কম্পাউন্ড গঠন করার জন্য যতটা ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো লাগে, সেই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো এক জায়গায় বসে নিয়ে যেই হচ্ছে শক্তিটা উৎপন্ন করছে সেটাকে আমরা জালক শক্তি বা আমাদের ল্যাটিস এনার্জি বলছি সেটাকে, তাই না? এবার তার মধ্যে যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ গুলো যদি কম্প্যাটেবল হয়, মানে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ গুলো যদি তোমার ধরো একই টাইপের হয়, তাহলে তখন কি হবে, তখন সেখান থেকে তোমাদের যে চালক গঠনের যে ক্ষমতাটা, মানে একটা যদি সেম সেম সাইজের দুটো এলিমেন্ট যদি এসে একসাথে বসে, তাহলে ওদের কি হবে, সেখান থেকে তোমার জালক গঠন করাটা কি হবে, ইজি হয়ে যায়। সেজন্য যদি আমাদের সাইজ গুলো কম্প্যাটেবল হয়, মানে একই একই হয়, তাহলে সেখান থেকে কম্পাউন্ড গঠন করাটা আমাদের কি হয়ে যায়, ইজি হয়ে যায়। ঠিক আছে। এবার এখানে দেখো সবথেকে ছোট সাইজ কোনটা, লিথিয়ামের। লিথিয়াম হচ্ছে প্লাস হিসেবে আছে, এখানে আমাদের বলেছে হলো লিথিয়াম কার্বন, তাহলে লিথিয়াম, আচ্ছা লিথিয়াম কার্বনেট লিখি, তাহলে লিথিয়াম কার্বনেট যদি হয়, এবার লিথিয়াম কার্বনেট যদি আমাদের হয়, তো লিথিয়াম কার্বনেটটা যদি এখানে আমাদের ভাঙে, তাহলে এটা কি হবে, এটা হবে হলো 2Li প্লাস CO3 2 তাই তো, এটা এই হিসাবে ভাঙবে। এবার লিথিয়াম 2 এর কি হয়, আকারটা অনেক ছোট হয়, আকারটা অনেক ছোট হয়। আর CO3 2 এর আকারটা কি হয়, বড় হয়। এবার এটার আকারটা এতটাই ছোট আর এটার আকারটা বড় হওয়ার জন্য কি হয়, জালক তৈরিতে হচ্ছে এটা, জালক তৈরিটা কিন্তু তোমার অতটা ফেভারেবল হয় না। জালক তৈরিটাতে কিন্তু একটুখানি তোমার প্রবলেম সেখানে দেখা যায়। ঠিক আছে, তো এখানে এটা গেল হচ্ছে একটা পয়েন্ট। কি তাপীয় স্থায়িত্বতে ফার্স্ট পয়েন্ট আমাদের কি, সেটা হচ্ছে তোমার আয়নগুলির আকারের সাম্যতা। ঠিক আছে। আচ্ছা, এবার বাকিগুলোকে দেখো, লিথিয়াম ছাড়া কি আছে, বেরিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তো বেরিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এই তিনটের ক্ষেত্রে কি হয়, যে এদের তিনজনের সাইজটা লিথিয়ামের থেকে কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বড়। যার জন্য কি হয় যে এদের যে সাইজটা আর কার্বনেটের যে সাইজটা, সেই সাইজটার মধ্যে তোমার কম্প্যাটিবিলিটিটা বেড়ে যাওয়ার জন্য সেটার জালক শক্তিটার মান কি হয়, জালক শক্তিটার মানটা সেখানে হচ্ছে তোমার ঠিকঠাক মতন থাকে। মানে কি, জালক যে গঠন করার প্রবণতাটা, জালক গঠন করার প্রবণতাটা কি হয়, সেখানে বেড়ে যায়, মানে কম্পাউন্ডের স্টেবিলিটিটা কি হয়, সেখানে বেড়ে যায়। আচ্ছা, এবার দেখো লিথিয়াম যে 2 বা লিথিয়াম প্লাস এখানে যে গঠন হচ্ছে, লিথিয়াম প্লাস এর আকারটা অনেক ছোট হয়। আর এখানে এই যে তোমার CO3 2 কার্বনেটটার কি হচ্ছে, আকারটা বড় হচ্ছে। এবার আমাদের যে ক্যাটায়নটা, ক্যাটায়নের আকার যত ছোট হবে, তাহলে সেটাতে কি হবে, তখন সেটা ধ্রুবায়নের ক্ষমতাটা বৃদ্ধি পাবে। লিথিয়াম প্লাস এর কি হচ্ছে, ক্যাটায়নটার আকারটা ছোট, আর CO3 2 এর আকারটা কি হচ্ছে, বড়। তার মানে কি হবে যে এইটার যে নিউক্লিয়াসটা, এটার নিউক্লিয়াসটা যখন এই অ্যানায়নটার বাইরের ইলেকট্রনটাকে নিজের দিকে আকৃষ্ট করবে, যার জন্য কি হবে, এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নটার সাইজটা হচ্ছে বিকৃত হয়ে যায়। এই জিনিসটাকেই আমরা ধ্রুবায়ন বলছি। তার মানে কি, ধ্রুবায়নের যে প্রবণতাটা, সেই ধ্রুবায়নের প্রবণতাটা কি বৃদ্ধি পাবে। ধ্রুবায়নের প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে কি হবে, যে যদি আমরা Li2CO3 কে হিট করি, Li3CO2 কে হিট করলে তখন এটা কি গঠন করবে, Li2O গঠন করবে। আর তার সাথে কি গঠন করবে, কার্বন ডাই অক্সাইড গঠন করবে। আর Li2O যে গঠন হচ্ছে, মানে এখানে কি দুটো লিথিয়ামের সাথে একটা যে অক্সিজেন 2 আছে, মানে দুটো লিথিয়াম প্লাস আর অক্সিজেন 2 এবার কার্বনেটের আকারটা যতটা বড় হয়, অক্সিজেন 2 এর আকারটা কিন্তু অতটাও বড় হয় না। যার জন্য কি হয়, যখন লিথিয়ামটার অণুটার জন্য কার্বনেটটার এখানে
তোমার ধ্রুবায়নটা যে হচ্ছে এটা ধ্রুবিত হচ্ছে, যার জন্য কি হচ্ছে যে লিথিয়াম আর অক্সিজেনের যে বন্ধনটা, সেই বন্ধনটা কি হয়ে যাচ্ছে শক্তিশালী। এটা দেখা যাচ্ছে। ঠিক, এখানে লিখছি তাহলে বুঝতে পারবে। কি বললাম, যে লিথিয়াম আর অক্সিজেনের যে বন্ধনটা, সেটা কি হয়ে যায় শক্তিশালী। আর কি হয়, কার্বন আর অক্সিজেনের বন্ধনটা কি হয়ে যায় দুর্বল। কেন, যেহেতু লিথিয়ামটার সাইজটা ছোট হওয়ার জন্য ওটা ধ্রুবায়ন করার ক্ষমতাটা কার্বনেরটাকে বেড়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, এই যে কম্পাউন্ডটা যেটা ছিল আমার Li2CO3, এটা Li2CO3 হিসেবে থাকতে পারে না, কি হয়ে যায় Li2O আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবার Li2O যেটা থাকে এটার কি হয়, সাইজ গুলো কম্প্যাটেবল হয়ে যায়, যার জন্য কি হয় এটার জালক শক্তিটা হয়ে যায় কম। যার জন্য এটা তৈরি হওয়ার প্রবণতাটা বাড়ে। কি হয়, তৈরি হওয়ার প্রবণতা হাইড্রাইড। তাহলে আমার লিথিয়াম হাইড্রাইডটা কি হবে, এটার তাপস্থিতিটা বেশি হবে সোডিয়াম হাইড্রাইডের তুলনায়, যেটা বেশি হবে পটাশিয়াম হাইড্রাইডের তুলনায়, সেটা হবে রুবিডিয়াম হাইড্রাইডের তুলনায় বেশি, আর যেটা হবে সিজিয়াম হাইড্রাইডের তুলনায় বেশি। যদি হতে হয় তুমি হাইড্রোক্সাইড বলে থাকতে পারি, হাইড্রোক্সাইড হবে না, হাইড্রাইড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে বলবো স্থায়িত্বের ক্রম। তাহলে দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে NaH এরটা বেশি লিথিয়ামের থেকে, আমরা দেখলাম যেটা হবে না। এখানে দেওয়া লিথিয়াম হাইড্রাইড গ্রেটার দেন সোডিয়াম হাইড্রাইড গ্রেটার দেন পটাশিয়াম হাইড্রাইড গ্রেটার দেন রুবিডিয়াম হাইড্রাইড আর সিজিয়াম। তাহলে আমাদের তাপীয় স্থায়িত্বের ক্রম হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে তাপীয় স্থায়িত্বের ক্রম আমরা বের করতে পারলাম। ওকে, নেক্সট আমাদের আবার একটা তাপীয় স্থায়িত্বের ক্রম আছে। কি বলেছে এখানে, তাপীয় স্থায়িত্বের ক্রম আছে হচ্ছে আমাদের পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর বেরিলিয়াম কার্বনেট। এগুলোর মধ্যে আমাদেরকে কি বের করতে বলেছে, এগুলোর মধ্যে আমাদেরকে তাপীয় স্থায়িত্বের যে ক্রম, সেই তাপীয় স্থায়িত্বের ক্রমটা হচ্ছে বের করতে বলেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা অনেকগুলোর ক্ষেত্রে তাপীয় স্থায়িত্বের ক্রম বের করেছি। আমরা তাপের জিনিসটা কনসিডার করেছি, তাই না? তাপের জিনিসটা কনসিডার করে আমরা কি দেখেছি, যে আকারটা যদি আমাদের কম্প্যাটেবল হয়, তাহলে আকারটা কম্প্যাটেবল হলে সেখান থেকে আমাদের যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটার প্রবণতাটা এখানে বাড়ছে। আচ্ছা, এবার এখানে দেখো এই যে এলিমেন্ট গুলো আমাদের এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর বেরিলিয়াম। এবার এগুলোর মধ্যে আমাদের কোনটার সাইজটা সব থেকে ছোট হচ্ছে, সব থেকে ছোট সাইজ হচ্ছে এখানে বেরিলিয়ামের। বেরিলিয়ামের সাইজ কি হচ্ছে এখানে সব থেকে ছোট হচ্ছে, রাইট? হচ্ছে। আর এখানে সব থেকে বড় কোনটা হচ্ছে, সব থেকে বড় হচ্ছে এখানে আমাদের পটাশিয়াম। ঠিক আছে, সব থেকে বড় হচ্ছে এখানে আমাদের পটাশিয়াম। ওই যে পটাশিয়ামটাকে বড় আমরা নাও বলি, বাকিগুলো কি হচ্ছে, বাকিগুলো আমাদের এখানে বড় হচ্ছে, তাই তো? তো কোনটা বড় সেটা লিখছি। আচ্ছা, এবার এখানে দেখো যে আমাদের যে কার্বনেটটা তৈরি হচ্ছে, এবার লিথিয়াম কার্বনের ক্ষেত্রে সমস্যাটা কিছু, যে কার্বনেটের আকারটা হচ্ছে তোমার অনেকটা বড় হয়ে যায়। লিথিয়াম কার্বনের ক্ষেত্রে আমরা এটা দেখছি যে কার্বনেটের আকারটা অনেক বড়, আর লিথিয়ামের আকারটা অনেকটা ছোট হওয়ার জন্য সেখানে জালকটা তোমার প্রপারলি তৈরি সেখান থেকে হচ্ছে না। এটা আমরা দেখেছি। এবার এখানে কি হয়, যে কার্বনেটের যে আকারটা, যেটা আমার CO3 2 আছে, এটার আকারটা হচ্ছে আমার আছে এখানে বড়। তাহলে বেরিলিয়ামের আকারটা ছোট আর এটার আকারটা বড় হওয়ার জন্য কি হবে, এটাকে যদি আমরা একটু হিট করি এটা হচ্ছে ভেঙে যাবে। যার জন্য কি হবে, বেরিলিয়ামের আকারটা যেহেতু এখানে সব থেকে ছোট, সেজন্য বেরিলিয়াম কার্বনেটটার যদি আমরা বলি, আচ্ছা 2 - হবে না, বেরিলিয়াম কার্বনেটের কথা যদি আমরা বলি, তাহলে কি হবে সেখান থেকে
এটার তাপস্থায়িত্বটা সব থেকে কমে যাবে। এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি, যেহেতু আমাদের সাইজটা হচ্ছে ক্রমশ, আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের ধরো শ্রেণীর ওপর থেকে নিচে বেরোই, বা যদি কোনো এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি সাইজটা আমাদের হচ্ছে বাড়তে থাকে, ক্যাটায়নের সাইজটা যদি আমাদের বাড়ে, ক্যাটায়নের সাইজ বাড়লে আমাদের কি হচ্ছে, আমাদের যে ধ্রুবায়ন করার যে ক্ষমতাটা, সেই ধ্রুবায়ন করার ক্ষমতাটা হচ্ছে সেখান থেকে কমে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু ধ্রুবায়ন করার ক্ষমতাটা কমে যাচ্ছে, মানে বন্ডটা ঠিক মতন করে ক্রিয়েট করতে পারছে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড যেটা হচ্ছে যে, মানে যদি ধরো আমাদের কম্প্যাটেবল হয় সাইজ গুলো যদি হচ্ছে আমাদের কম্প্যাটেবল হয়, তাহলে কি হবে, এখান থেকে বন্ডিংটা ভালো হবে। যার জন্য বিয়োজন করার জন্য যে তাপমাত্রাটা লাগবে, বিয়োজনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর যদি আমাদের আকারটা সেখান থেকে বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের তখন, যদি আমাদের ক্যাটায়নের আকার বেড়ে যায়, তাহলে সেটা অ্যানায়নকে ধ্রুবায়ন করতে পারবে না ইজিলি। মানে কি, এটার যে তোমার বিয়োজন হওয়ার চান্সটা, সেই বিয়োজন হওয়ার চান্সটা কি হবে, তাপমাত্রাটা বিয়োজন হওয়ার জন্য অনেক বেশি লাগে। তার জন্য কি, যে কম তাপমাত্রায় এটার ভেঙে যাওয়ার প্রবাবিলিটিটা কমে যাবে। যার জন্য যদি আমাদের সাইজের তারতম্য দেখা যায়, সেটা কিন্তু তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আমাদের পালন করছে। মানে বেরিলিয়ামের সাইজটা এখানে সব থেকে ছোট হওয়ার জন্য বেরিলিয়ামের যে তাপীয় স্থায়িত্বটা, সেটা কি হবে, সব থেকে কম। আবার বেরিলিয়ামের পরে কি আছে, এখানে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আর কে আছে, পটাশিয়াম। তাহলে এখানে বাকিগুলোর মধ্যে ম্যাগনেসিয়ামের যে তোমার সেটা, ম্যাগনেসিয়ামের যে সাইজটা রয়েছে, এটা এমজি, এটা বেরিলিয়াম 2+ হিসেবে আছে, ম্যাগনেসিয়াম 2+ হিসেবে আছে, তাই না, এটা 2+2+ হিসেবে এগুলো আছে। তাহলে এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে, তো ম্যাগনেসিয়াম 2+ এর সাইজটা হচ্ছে তোমার বেরিলিয়ামের থেকে বড়, কিন্তু ক্যালসিয়াম আর পটাশিয়ামের থেকে তোমার ছোট। যার জন্য কি হচ্ছে, যে এটার তাপীয় স্থায়িত্বটা হবে হচ্ছে তারপরে, কার হবে, ক্যালসিয়াম আছে আর পটাশিয়াম আছে, তাহলে তারপরে হবে হচ্ছে ক্যালসিয়ামের, নিচে লিখছি ক্যালসিয়াম কার্বনেট, তারপরে হবে হচ্ছে পটাশিয়াম। বোঝা গেল? তাহলে আমরা চলো দেখি যে এখানে কোন জায়গায় এটা দিয়েছে। প্রথমে দিয়েছে যে বেরিলিয়াম কার্বনেট ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক উত্তর হয়ে গেল। নেক্সট বলেছে, নিম্নতর গলনাঙ্ক বিশিষ্ট ক্লোরাইড কোনটা? সব থেকে কম যেটার গলনাঙ্ক, সেই ক্লোরাইড হচ্ছে আমাদের এখানে কোনটা হচ্ছে। এখানেও কিন্তু সাইজের একটা গল্প আসবে। এগুলো, এই জিনিসগুলো না অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের, মানে আমরা যেভাবে, যখন আমি পড়েছি, আমরা সাইজ দিয়ে জিনিসগুলোকে দেখেছি। তখন কি হয়, সাইজটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য এরকম করে তোমাদের তোমাদের দেখতে হবে যে কোন টার্মটা তোমরা যদি খেয়াল রাখো, সেটা দিয়ে তোমরা কোশ্চেন গুলোকে ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখো, লিথিয়াম ক্লোরাইড, তো লিথিয়ামটা কি হচ্ছে, প্লাস, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস হচ্ছে, ক্লোরিন মাইনাস হচ্ছে, পটাশিয়াম প্লাস হচ্ছে, ক্লোরিন মাইনাস হচ্ছে, আর সিজিয়াম প্লাস হচ্ছে, ক্লোরিন মাইনাস হচ্ছে। এবার লিথিয়াম আর ক্লোরিনের মধ্যে সাইজের ডিফারেন্সটা অনেক বেশি, লিথিয়ামের সাইজটা অনেকটা কম, ক্লোরিনের সাইজটা সেই তুলনায় বেশি। সোডিয়াম আর ক্লোরিনের সাইজটা কি অনেকটা কম্প্যাটেবল, মানে সোডিয়ামের যে সাইজটা, এই সোডিয়ামের সাইজটা তোমার ক্লোরিনের সাইজটার তুলনায় কি হয়, অনেকটা কম্প্যাটেবল হয়। তার জন্য এদের বন্ডিংটা কি হয়, ভালো হয়। তারপর হচ্ছে পটাশিয়াম আর ক্লোরিন, পটাশিয়াম আর ক্লোরিনের কি সাইজ তারতম্যটা মোটামুটি অনেকটা ঠিকঠাক হয়। এবার সিজিএম এর কি হয়, সিজিএম এর সাইজটা অনেকটা বড় হয়, আর ক্লোরিনের সাইজটা হচ্ছে অনেকটা ছোট হয়। যার জন্য কি হয়, যে সিজিএম ক্লোরাইডের ক্ষেত্রেও কিন্তু তোমার সাইজের একটা তারতম্য দেখা যায়। এবার সেখানে যদি সোডিয়াম আর, মানে লিথিয়াম আর ক্লোরিনের মধ্যে কি হয়, সাইজের ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার জন্য বন্ডিংটা কি দুর্বল হয়ে যাচ্ছে। যার জন্য কি হবে, যদি এটাকে আমরা হিট করি, তাহলে এটা কি হবে, তোমার তাড়াতাড়ি গলে যাবে কম্পারেটিভলি বাকিগুলোর তুলনায়। তাহলে এখানে লিথিয়াম ক্লোরাইড যেটা আমাদের আছে, লিথিয়াম ক্লোরাইডটার আমাদের গলনাঙ্কটা কি হবে, তোমার কম হয়ে যাবে। নেক্সট দেখি,
বলেছে লিথিয়ামের অস্বাভাবিক আচরণের কারণগুলো কি? আচ্ছা, কারণগুলি বলেছে, কিন্তু তার মানে কি এখানে কিন্তু একের থেকে বেশি আনসার হবে। এবার দেখো লিথিয়ামের অস্বাভাবিক আচরণ গুলো দেখা যায়, কারণ লিথিয়াম ফার্স্ট প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা কিন্তু কিছু একটা তোমার আলাদাই একটা আচরণ করে। মানে ওর যে তোমার তোমার স্বভাবগুলো সেগুলো গ্রুপের বাকি যে এলিমেন্ট গুলো রয়েছে তার তুলনায় কিন্তু একটুখানি আলাদা হয়, ঠিক আছে, একটুখানি আলাদা হয়। বা সেটার পিছনে কিছু কিছু কারণ থাকে। আমার এখানে আমাদেরকে কিছু কারণ দিয়েছে, আমাদেরকে পড়ে দেখতে হবে যে লিথিয়ামের অস্বাভাবিক আচরণের জন্য কোনটা হচ্ছে দায়ী। প্রথমে বলেছে যে পরমাণুর আকারটা খুব ছোট, উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা, উচ্চ দ্রবীভবন মাত্রা আর অতি নিম্ন আয়নীভবন এনথালপি। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের সাইজটা খুব ছোট, আর সাইজ খুব ছোট হওয়ার জন্য কি হয়, ধ্রুবায়ন করার যে ক্ষমতাটা, সেই ধ্রুবায়ন করার ক্ষমতাটা কিন্তু তার খুব বেশি। যার জন্য কি হয়, যে লিথিয়ামের ক্ষেত্রে কিছু কিছু টাইপের অস্বাভাবিক আচরণ দেখা যায়, যে যে আচরণগুলো হচ্ছে তোমার গ্রুপের বাকি এলিমেন্ট গুলো কিন্তু করে না। তাহলে আমি কি বললাম, যে পরমাণুর অতি ক্ষুদ্র আকার এটা একটা কারণ, আর কি উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা এটা একটা কারণ। উচ্চ দ্রবীভবন মাত্রা এটা হয় না। আর অতি নিম্ন আয়নীভবন এনথালপি, অতি নিম্ন আয়নীভবন এনথালপি কিন্তু লিথিয়ামের থাকে না। তাহলে এ দুটো আমার ঠিক আনসার হচ্ছে না, আমার ঠিক আনসার কোনটা হচ্ছে এ আর। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে যে নিচের কোন যৌগগুলি হচ্ছে জলে দ্রাব্য? কোন যৌগগুলো হচ্ছে আমার জলে দ্রাব্য? এখানে বেরিলিয়াম দিয়েছে, ম্যাগনেসিয়াম দিয়েছে, বেরিয়াম দিয়েছে আর স্ট্রংশিয়াম দিয়েছে, এগুলোর সালফেট দিয়েছে। ঠিক আছে, দেখো যেই হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম যে যখন হচ্ছে আমাদের উপরে যে এলিমেন্ট গুলো রয়েছে সেটার সাইজটা কম, আর সাইজটা কম হলে কি হয়, সেটার সাইজ কম হলে জলের অণুগুলো, জলের দ্রাব্যতার কথা যেহেতু বলেছি, তো জলের অণুগুলো কি হবে, সেটাকে অ্যাটাক করার টেন্ডেন্সিটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। আর অ্যাটাক করার টেন্ডেন্সি যদি জলের অণু বৃদ্ধি পায়, তাহলে কি হবে, সেটা জলের সাথে তোমার ভালো মতো করে মিশে যেতে পারবে, অর্থাৎ কি সেটার দ্রাব্যতাটা বৃদ্ধি হবে। প্রত্যেকটা যেহেতু সালফেট আছে, তাহলে বেরিলিয়ামের সাইজটা কি, বেরিলিয়ামের সাইজটা হচ্ছে সব থেকে ছোট এখানে, তাই তো। তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম, তারপরে আর কি আছে, বেরিয়াম আছে আর স্ট্রংশিয়াম আছে। বেরিয়াম আছে আর স্ট্রংশিয়াম আছে। তাহলে কি হচ্ছে, যে এখানে যে সাইজটা যেহেতু বেড়ে যাচ্ছে, এবার সাইজটা বেড়ে গেলে কি হচ্ছে, সাইজটা বেড়ে গেলে সেটার জলের অণুগুলো সেটাকে অ্যাপ্রোচ করছে না, যার জন্য জলে যে আমরা দ্রবীভূত হওয়ার যে টেন্ডেন্সিটা, জলের যে দ্রাব্যতাটা, দ্রাব্যতাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় এগুলো হচ্ছে, এগুলো জলের সাথে খুব ভালো মতো করে তোমার জলে দ্রাব্য হয়ে যায়। মানে তোমার ধরো বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, এগুলো হচ্ছে কি হয়, জলে দ্রাব্য হয় এগুলো, বা এগুলোর যে সল্ট গুলো হয় এগুলো জলে দ্রাব্য হয়। কিন্তু বেরিয়াম আর স্ট্রংশিয়াম এর যে সল্ট গুলো, এগুলো কিন্তু জলের মধ্যে দ্রাব্য হয় না। তাহলে এখানে যেহেতু আমাদেরকে সালফেট এর কথা বলেছে, তাহলে এখানে কোন কোন সালফেট গুলো আমাদের জলে দ্রাব্য হবে, আমরা দেখলাম বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। নেক্সট, এবার বলেছে যে নিম্নে প্রদত্ত সোডিয়ামের কোন যৌগগুলি বস্ত্র শিল্পে ব্যবহার করা হয়। এখানে নিচে আমাদের কয়েকটা যৌগের নাম দেওয়া আছে, বলছে কোনটা হচ্ছে, আমরা এখান থেকে কোনগুলি, মানে এখানেও একের বেশি আনসার হবে, হচ্ছে বস্ত্র শিল্পে ব্যবহার করা হয়, মানে জামা কাপড় তৈরির ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড। এগুলো কি করা হয়, এগুলো বস্ত্র শিল্পে হচ্ছে ব্যবহার করা হয় অনেকগুলো কাজের জন্য, বিরঞ্জনের জন্য ব্যবহার করা যেতে পারে, তাই না, রঙের জন্য বা রঙের স্থায়িত্বের জন্য বা রং ওঠানোর জন্য, পরিষ্কার করার জন্য কি হয়, এগুলোকে কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, তারপরে বলছে KO2, KO2 বলেছে, দেখো তার মানে এটা কি একটা সুপার অক্সাইড। KO2 সঙ্গে জলের বিক্রিয়ায় কি কি পদার্থ হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে, KO2 সঙ্গে জলের বিক্রিয়ায় কি কি পদার্থ উৎপন্ন হচ্ছে, তো চলো আমরা করে দেখি। KO2 এটার সাথে যদি আমরা জলের বিক্রিয়া করি, তাহলে আমাদের কি কি উৎপন্ন হতে পারে, ফার্স্ট যেটা উৎপন্ন হতে পারে সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তারপরে কি হতে পারে, K2O2, এটা কি পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড।
তাই না? যেমন আমরা H2O2 জানি, H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, সেরকম এটা হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড। আর এটার সাথে কি উৎপন্ন হয়? জল। ঠিক আছে, তাহলে ব্যালেন্স করছি না? তাহলে এগুলো হচ্ছে এখান থেকে আমাদের উৎপন্ন হচ্ছে। তাহলে চলো আমাদের দেখি আমাদের অপশনে কি আছে। কেওএইচ, হ্যাঁ কেওএইচ উৎপন্ন হচ্ছে। কোনগুলি বলেছে উৎপন্ন হয়? তো হ্যাঁ কেওএইচ উৎপন্ন হয়। H2, H2O2 কি উৎপন্ন হচ্ছে? দেখো আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম, K2O2 উৎপন্ন হচ্ছে। H2O2 কি উৎপন্ন হচ্ছে? না, H2O2 উৎপন্ন হচ্ছে না। কি উৎপন্ন হচ্ছে? এই দেখো K2O2, এটা উৎপন্ন হচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন। তাহলে আমরা যদি কেও2 সাথে জলের বিক্রিয়া করি তাহলে এগুলো উৎপন্ন হয়, আর এটা কিন্তু উৎপন্ন হচ্ছে না। বোঝা গেল কথাটা? ওকে। নেক্সট, নেক্সট বলেছে সোডিয়াম নাইট্রেটকে যদি আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা, বানানটা গন্ডগোল হয়ে গেছে, উষ্ণতার উপরে উত্তপ্ত করি তাহলে হচ্ছে আমাদের কি কি উৎপন্ন হয়। তো চলো আমরা এটাও করে দেখি। সোডিয়াম নাইট্রেট মানে কি? NaNO3, এটাকে বলেছে আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপ দিয়ে এটাকে আমরা উত্তপ্ত করবো। তাহলে কি কি তৈরি হবে? ফার্স্ট যেটা উৎপন্ন হয়, তোমাদের লিথিয়াম বা সোডিয়াম, এগুলো কি করে? এগুলো তোমার M2O এরকম জাতীয় অক্সাইড গঠন করে। তাহলে এটাকে উত্তপ্ত করলে এটা কি গঠন করবে? Na2 অক্সাইড গঠন করলো। এর সাথে কি উৎপন্ন হবে? NO2, NO2 উৎপন্ন হলো। আর কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস। এটাকে আমি ব্যালেন্স করছি না, কিন্তু এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা পাচ্ছি। তো চলো এখানে দেখি কি কি বলেছে। বলেছে যে করলে কোনটা উৎপন্ন হয়? Na2 উৎপন্ন হয় আমরা দেখলাম। তারপরে হচ্ছে N2 উৎপন্ন হয়। আমরা কি NO2 করে দিয়েছি বোধহয়, আর একটু গন্ডগোল হয়ে গেছে, সরি সরি। তো কি বললাম? Na2 উৎপন্ন হয়, N2 উৎপন্ন হয়, NO2 উৎপন্ন হয় না। N2 উৎপন্ন হয় আর O2 মানে অক্সিজেন, রাইট? একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে। তো শুধুমাত্র N2 উৎপন্ন হয় না, শুধুমাত্র তো হয় না, তাই যদি শুধুমাত্র তো Na2 উৎপন্ন হয় না, এর সাথে আর কি কি উৎপন্ন হয়? N2 ও হয়, O2 ও হয়। তবে বলছি শুধুমাত্র N2 উৎপন্ন হয়, শুধুমাত্র O2 উৎপন্ন হয়, সবকটি উৎপন্ন হয়। তাহলে এখানে কোনটা হবে? ডি, কারণ আমরা দেখলাম যে প্রত্যেকটাই এখানে উৎপন্ন হচ্ছে। নেক্সট, নেক্সট বলছে NaH আর জলের বিক্রিয়ায় নিচের কোনটি বর্তমান? এখানে আয়ন দিয়েছে আমাদের, তাই না? আয়ন গুলো দিয়েছে, বলছে যে কোন আয়নটা এখানে বর্তমান, কার কার বিক্রিয়ায়? NaH আর জলে। NaH প্লাস H2O হচ্ছে। তাহলে তাহলে Na কি হিসেবে ভাঙবে? Na ভাঙবে হচ্ছে আমাদের Na প্লাস আর H মাইনাস। আর H2O কি হিসেবে ভাঙবে? H2O ভাঙবে হচ্ছে আমাদের H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক, এবার এই H প্লাস আর এই H মাইনাস আর H প্লাস, এই দুটো মিলে কি হয়ে যাবে? H2 হয়ে যাবে। তো কি কি বলেছে? যেখানে জলের বিক্রিয়া কোনটি বর্তমান হয়, এখানে বলেছে NaO মাইনাস। আমরা NaO মাইনাস কি দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে? এখান থেকে আমাদের NaO মাইনাস পাচ্ছি না। OH মাইনাস কি পাচ্ছি আমরা? হ্যাঁ, আমরা OH মাইনাস পাচ্ছি। এইচ প্লাস থেকে হচ্ছে এইচ মাইনাস আর এইচ প্লাস এর মধ্যে বিক্রিয়া হচ্ছে, সেজন্য আমরা এইচ প্লাসটাও পাচ্ছি না। আর এনএ মাইনাসও আমরা পাচ্ছি না, আমরা কি পাচ্ছি? এনএ প্লাস পাচ্ছি। যার জন্য কি হচ্ছে? যার জন্য এই যে এইচ টু ওটা, এই এইচ টু ওটাকে যখন এই এখানে ধরো NaH আর H2 ওর বিক্রিয়ায় আমরা কি দেখলাম? এখানে Na প্লাস হচ্ছে, আর এখানে আমরা OH মাইনাস পাচ্ছি, তাই তো? এই যে এইচ প্লাসটা হয়, এই এইচ প্লাসটা কি হয়? আমাদের দেখো একটা একটা অণু দিয়ে তো বিক্রিয়া হয় না, কিন্তু অনেকগুলো অণু থাকে। তো এই এইচ প্লাসটা কি হয়? যেই যেই H2 অণুগুলো বিয়োজিত হয়নি, সেই H2 অণুটাকে মানে অ্যাটাক করে, করে কি তৈরি করে? H3
ও প্লাস তৈরি করে, সেই জন্য এখানে কিন্তু আমরা এইচ প্লাস পাই না, এইচ মাইনাস পেতে পারি কিন্তু এইচ প্লাস কিন্তু পাই না। সেজন্য এখানে আমরা ওইচ মাইনাসই হচ্ছে এই চারটের মধ্যে একমাত্র অপশন যেটা আমরা হচ্ছে এখানে আমাদের যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটার মধ্যে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকে আমরা আমাদের কিছু কোয়েশ্চেন্স সলভ করলাম। এর পরের দিন আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো যেখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স সলভ করব আর কনসেপ্ট গুলোকে বোঝার ট্রাই করবো। তোমরা ভালো মতো করে পড়তে থাকো, তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো আর ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আমাদের তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস।